ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ আজকের ম্যাচেও জয়লাভ করতে পারলো না। এরই সাথে বাংলাদেশ টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলো ঘরের মাঠে, এবং সেটা আবার চট্টগ্রামের মাঠে, যেখানে কিনা ব্যাটিং পিচ আমরা সবসময় দেখে আসছি। সেই পিচেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেরে উঠলো না। তবে এখানে দায়ভারটা কি আপনি এই সিরিজটাতে ব্যাটসম্যানদের উপরে দিবেন কিনা সেটা আপনার ব্যাপার। তবে এই ম্যাচে কার কি পারফরমেন্স ছিল সেই বিষয়টা একটু আলোচনা করা যাক আগে। এই ম্যাচে একাদশে কয়েকটা পরিবর্তন নিয়ে বাংলাদেশ আজকে মাঠে নেমেছে। সেক্ষেত্রে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন সুযোগটা পেয়েছেন, সাইফ হাসানকে 4 নম্বরে ব্যাটিং করানো হয়েছে। যদিও পারভেজ হোসেন ইমন আশানুরূপ পারফরমেন্সটা দিতে পারেনি, কেননা 10 বলে 9 রান যখন তিনি করে আউট হন, তার সেই ইনিংসে পক্ষান্তরে একটি ছক্কাও ছিল। এরপরেও তিনি 10 বলে 9 রান করে আউট হয়েছেন। অপরদিকে তামিমের ব্যাটটা হাসলেও 89 রান যেখানে তিনি আউট হয়েছেন, ইনিংসের কয়েকটা বল বাকি থাকতে তিনি আউট হয়ে সাজঘরে ফিরেছেন। সেখানে দর্শকদের আক্ষেপ একটাই, তানজিদ হাসান তামিম তিনি আসলে 100টা করতে পারেননি, তার কেরিয়ারের প্রথম 100 টি-20তে। তবে স্কোর বোর্ডে তামিমের এই 89 রানের ইনিংসটা দেখে আপনি যদি বাহবা দিতে যান, সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। কেননা 12 রানে যখন তামিম ব্যাট করছিলেন, সেখানে তিনি একটি ক্যাচ তুলে দিয়েছিলেন, ইজি ক্যাচ, সেটি কিন্তু জেসন হোল্ডার ফেলে দিয়েছিলেন। সেই ক্যাচ যে কোনো ফিল্ডার ধরে ফেলবে, সেটা যদি বয়সভিত্তিক দলের কোনো ফিল্ডারও হয়, ওই ক্যাচটা মিস করার মতোই না। সেক্ষেত্রে ওই লাইফটা পেয়ে এই পর্যন্ত আসায় তার যে স্কোরটা, সেক্ষেত্রে সে কতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য, ওই সাথে সাথে বাংলাদেশের স্কোরটা আসলে 151 রান হতো কিনা সেটাও কিন্তু প্রশ্নের জায়গা। কেননা তার এই ইনিংসের পরে সাইফ হাসানের 23 রানের যে ইনিংস, এরপরে আর কেউ কিন্তু ডাবল ফিগারে যেতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। তবে ব্যাটিং লাইন আপে ক্যাপ্টেন লিটন দাসকে নিয়েও কথা বলা যায়, কেননা তিনি কিন্তু গত ম্যাচে শামীম পাটোয়ারিকে নিয়ে একটি কথা বলেছিলেন, যেটা একজন ক্যাপ্টেন হিসেবে বলা মোটেই কাম্য নয়। তার সেই মন্তব্যের পরে এই ম্যাচে এসে কিন্তু সেম কাজটাই করেছেন ক্যাপ্টেন লিটন দাস, যেখানে তিনি আউট হয়েছেন 9 বলে, সম্ভবত তিনি 6 রান করেছিলেন, অথচ তিনি কিন্তু প্রথম বলেই ইনিংসের 4 মেরে, তাহলে বাকি 7 বলে ক্যাপ্টেন লিটন দাসের যেই 2 রান, সেটা নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ করবে। কেননা এই বলগুলোতে তিনি যদি সিঙ্গেলসের উপরে খেলতেন, দলের রানটাও বাড়তো, তার রানটাও আরও একটু বাড়তো। সেক্ষেত্রে পাটোয়ারিকে তার এই মন্তব্য আরও একবার প্রশ্নবিদ্ধ করবে। ক্যাপ্টেন হিসেবে তার ওই দায়িত্ববোধের জায়গাটা রয়েছে কিনা সেটা কিন্তু দর্শকরা ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন। যেই পিচে বাংলাদেশ 151 রান করতে ধুকে ধুকে 151 রান করেছে, সেই পিচে ওয়েস্ট ইন্ডিজ এই রানটা কিভাবে চেস করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। কেননা 16 ওভার 5 বলে ওয়েস্ট ইন্ডিজ 151 রানের যেই টার্গেট, সেটা ইজিলি টপকে যায়। সেখানে রস্টেন চেইজ দারুণ একটা 50 করেছেন 29 বলে, তিনি কিন্তু 50 রানের যে ইনিংস সেটা করে মাঠ ছেড়েছেন। সেখানে তিনি 5টি 4 এবং একটি ছক্কার মারও ছিল তার ব্যাটে। রস্টেন চেজের পাশাপাশি আগস্টে তিনি যেভাবে ব্যাট করছিলেন, রিশাদকে তিনি যেভাবে টার্গেটটা করেছিলেন, এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বের করে নেওয়ার সেই পয়েন্টটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কেননা 25 বলে তার ওই 50 রানের ইনিংস, যেখানে তিনি 5টি ছক্কা মেরেছিলেন, এই ইনিংসটাই কিন্তু পুরো ম্যাচকে ঘুরিয়ে দিয়েছে। কেননা 16 ওভার 4 বল পর্যন্ত, 16 ওভার 5 বল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে। সেক্ষেত্রে তাদের এই 2 ব্যাটসম্যানের যে 2টা 50, পুরো ম্যাচটাকে ওয়েস্ট ইন্ডিজ বের করে নিয়েছে এই 2 ব্যাটসম্যানের রানটার উপরে ভর করেই। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, বাংলাদেশ প্রথম 2 টি-20 ম্যাচে এই সিরিজের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টার্গেটটা ছিল 150 থেকে 160 রানের মধ্যে। বাংলাদেশ সেই 2টা ম্যাচ একটা ম্যাচও বের করতে পারেনি, অথচ ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে এসে বাংলাদেশের বিপক্ষে 152 রানের যে টার্গেট, সেটা কিন্তু খুব সহজভাবে বের করে নিয়েছে। কিন্তু ঘরের মাঠে নিজেদের পিচে আমরা আমাদের ব্যাটসম্যানরা সেই ম্যাচ 2টা সেম ক্যাটাগরির 2টা ম্যাচ বের করতে পারিনি। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করা আপনাকে কি খুব বেশি ভোগাবে? কেননা ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপে আকিল হোসেন ছাড়া আপনি কোয়ালিটি বলার আর কয়জন পাবেন, কোয়ালিটি পেস বলারও বা কয়জন পাবেন? কেননা এই ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু তাদের যে পারফেক্ট টিম সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। অথচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে নিজেদের মাঠে নিজেদের পিচে হোয়াইট ওয়াশ হয়েছে। বাংলাদেশ এই ম্যাচে 151 রান সংগ্রহ করেছে, যেখানে কিনা তামিমের 89 রানের একটা ইনিংস ছিল। এই ম্যাচে একজন ব্যাটসম্যান যখন 89 রান করে, সেখানে মোট স্কোর লাইনটা
151, এটা আসলে কল্পনার বাইরে। অথচ সাইফ হাসানও তামিমের পাশাপাশি 23 রানের একটা ইনিংস খেলেছিলেন। আপনি যদি একবার লক্ষ্য করেন, পারভেজ হোসেন ইমন যে কিনা একটা ছক্কাও মেরেছেন, সেখানে তার স্কোরটা হচ্ছে 10 বলে 9 রান, এবং লিটন দাস প্রথম বলেই 4 মেরেছেন, তারও স্কোরটা হচ্ছে 9 বলে 6 রান। অথচ এই দুইজন ব্যাটসম্যান বাকি বলগুলো যদি সিঙ্গেলসের উপরে ভর করেও খেলতেন, সেক্ষেত্রে বাংলাদেশের স্কোরটাও আর একটু বেশি হতো। অপরদিকে সাইফ হাসান, তিনিও কিন্তু 22 বলে মাত্র 23 রান করেছেন, তার ব্যাটিংটাও আজকে দৃষ্টিকটু ছিল। সেক্ষেত্রে তিনিও যদি 22 বলে 30 কিংবা 35 রানের একটা স্কোর করতো, সেক্ষেত্রে বাংলাদেশের স্কোরটা 170+ হতো এবং ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ বের করতে কঠিন হতো। কেননা আর মাত্র 2 ওভার 1 বল বাকি ছিল এবং বাংলাদেশ যদি 170+ স্কোর করতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বের করতে অনেকটাই কষ্ট হতো। সেক্ষেত্রে এই ম্যাচেও আমি বাংলাদেশের ব্যাটসম্যানদেরই দায়ভারটা দেব, কেননা শেষ দিকে কিন্তু নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনেক ব্যাটিং করেছেন, তারা কিন্তু দলের প্রয়োজন মতো একজনেও ব্যাটিংটা করতে পারেননি, আরও একবার ব্যর্থ হয়েছেন এই দুইজন ব্যাটসম্যানই। সেক্ষেত্রে জাকের আলী অনেককে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্নটা। এখানে আমি দায়ভারটা আসলে টিম ম্যানেজমেন্টকে দিতে চাই, কেননা জাকের আলী অনেক, যেখানে তিনি অফ ফর্মে রয়েছেন, তাকে বারবার সুযোগ দিয়ে তাকে যেভাবে খলনায়ক বানানো হচ্ছে, এই দায়ভার নির্বাচক প্যানেলেরই। একজন ব্যাটসম্যান অফ ফর্মে থাকেন, এটা ক্রিকেটের দৃষ্টিতে খুব স্বাভাবিক বিষয়, কেননা বিরাট কোহলি, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানরা, সাঙ্গাকারার মতো ব্যাটসম্যানরাও কিন্তু অফ ফর্মে থাকেন। সেই জায়গায় জাকের আলী অনেক খুব সামান্য বিষয় অফ ফর্মে থাকা, যেখানে তার অফ সাইডে ব্যাটিং করার যেই অ্যাবিলিটি, এটা আসলে অনেক প্রশ্নবিদ্ধ। সেই জায়গায় তাকে কামব্যাক করতে দেওয়া এবং বারবার খেলানো দলের, সেক্ষেত্রে দায়ভারটা নির্বাচক প্যানেলের, তাকে দলের বাইরে রেখে তার রিকভারি টাইমটা পার করতে দেওয়া উচিত এবং তার যেই স্কিলের ঘাটতি, সেটা আসলে ওভারকাম করে তাকে নতুনভাবে শুরু করতে দেওয়া উচিত। কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই বিষয়টা দিচ্ছে না, বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে খেলিয়ে যাচ্ছে। একজন ব্যাটসম্যান যখন অফ ফর্মে থাকেন, দর্শকদের নানা মন্তব্যে ওই ব্যাটসম্যানের মানসিক যেই অবস্থা, সেটা বিধ্বস্ত থাকে এবং ওই মুহূর্তে বিপক্ষ টিমের যেই অ্যানালিস্টরা রয়েছেন, তারাও তার স্কিলের ঘাটতিগুলো বের করে ফেলেন। সেই মুহূর্তে ওই প্লেয়ারের ওভারকাম করতে হলে ওই পজিশন থেকে তাকে নিশ্চয়ই দলের বাইরে থাকতে হবে। সেই জায়গায় কিন্তু জাকির আলী অনিককে প্রত্যেক ম্যাচেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টরা, নির্বাচকরা খেলিয়ে যাচ্ছে। এই দায়ভারটা আমি টিম ম্যানেজমেন্টকেই দিতে চাই, কেননা তাকে দলের বাইরে রেখে তার যে সমস্যা, এগুলো দূর করে তাকে ফর্মে ফেরানো, এটা তাদেরই দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যদি একটু বোলিং লাইন আপের দিকে তাকাই, রিশাদকে নিয়ে একটু কথা বলা যায়। রিশাদ হোসেন, তিনি কিন্তু 43 রান খরচ করে এই ম্যাচে 3টি উইকেট সংগ্রহ করেছেন, 10 ইকোনমি রেটে তিনি বোলিং করেছেন। সেক্ষেত্রে রিশাদ কিন্তু 43 রান খরচ করার কথা না, যেখানে নাসুম হোসেন তার ক্যাচটা ফেলেছেন, এর পরের 2 বলে তিনি ব্যাক টু ব্যাক 2টি ছক্কা খেয়েছেন। তিনি যদি ওই বলে উইকেটটা পেতেন, রিশাদ হোসেন কিন্তু 30 কিংবা 35 রানের মধ্যে আপনাকে আটকে রাখতো তার যেই ইনিংসটা বোলিংয়ের। সেক্ষেত্রে একজন লেগ স্পিনার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তিনি কিন্তু চতুর্থ ওভারে এসে ব্যাক টু ব্যাক 2টি উইকেট সংগ্রহ করেছেন। লেগ স্পিনাররা এরকমই, আপনাকে যে কোনো সময় তিনি যদি কোনো একটা ওভার 15-20 রানও দেন, সেখানে তিনি কিন্তু পরের ওভারেই হুট করেই এসে 2টি উইকেট সংগ্রহ করতে পারেন এবং ম্যাচে ফিরাতে পারেন দলকে যে কোনো সময়। এটাই হচ্ছে একজন লেগ স্পিনারের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। সেক্ষেত্রে একজন লেগ স্পিনার আপনার দলে থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাচে রিশাদ মুগ্ধ করেছেন রস্টেন চেসকে, তিনি যেভাবে গুগলি দিয়ে আউট করেছেন, রিশাদ গুগলি করা শুরু করেছেন, এটাই হচ্ছে বাংলাদেশের দর্শকদের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশার, কেননা তিনি কিন্তু গুগলি বল করতে পারেন না, এটাই অনেকের মতামত। সেক্ষেত্রে তার বোলিংয়ে গুগলি বল দেখাটা আপনার চোখের প্রশান্তি এবং ভবিষ্যতে রিশাদ হোসেন বাংলাদেশের যে একজন অ্যাসেট হবেন, নেক্সট 10 বছর বাংলাদেশের হয়ে তিনি সার্ভিস দিবেন, এটাই কিন্তু সবার প্রত্যাশা এই মুহূর্তে, কেননা বাংলাদেশে খুব বেশি লেগ স্পিনার খুঁজে পাওয়া যায় না। তবে বোলিংয়ে এই ম্যাচে রিশাদ হোসেনের সাথে সাথে তাসকিন আহমেদও কিন্তু অনেক বেশি খরচে ছিলেন। তিনি 4 ওভারে 50+ রান খরচ করেছেন, যেখানে তিনি উইকেটও পাননি এবং এই ম্যাচে তিনি যদি ভালো বল করতে পারতেন, মিনিমাম 15টি রান কম খরচ করতেন, সেক্ষেত্রে আমরা এই ম্যাচটা আরেকটু ক্লোজ দেখতে পারতাম। সেখানে বাংলাদেশ এই ম্যাচে ফাইটে যেতে পারতো, অথচ এই ম্যাচে বাংলাদেশ কিন্তু ফাইটই করতে পারেনি, কেননা 16 ওভার 5 বলে এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বের করে ফেলেছে। তবে বাংলাদেশের এরকমের ধারাবাহিক ব্যর্থতা, আমি কিন্তু টিম ম্যানেজমেন্টকেই দায়টা দিতে চাই, কেননা তাদের যে টিম সিলেকশন, এটা
দর্শকদের পছন্দ হয় না এবং দৃষ্টিকটুও বটে, কেননা বারবার জাকের আলী সোহানদের সুযোগ দেওয়াটা, যেখানে কিনা ব্যাকআপ প্লেয়ার সাব্বির রহমানও কিন্তু এই দলে টি-20তে চয়েস হতে পারেন, সেখানে আমরা কিন্তু সেই ঘুরে ফিরে জাকের আলী অনেক, নুরুল হাসান সোহানরাই এই দলে বারবার সুযোগ পাচ্ছেন। তবে আপনার কি মনে হয় এই ম্যাচে বাংলাদেশের কোন কোন জায়গায় ভুল দেখতে পেয়েছেন এবং টি-20তে সফল হতে হলে বাংলাদেশের কোন কোন জায়গায় পরিবর্তন আনা উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।